Okay, so good afternoon everyone. আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো ইজেড অফ 4 এর প্র্যাকটিক্যাল পেপারে আলোচনা করে ওকে সো গুড আফটারনুন এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো ইজেড অফ 4 এর প্র্যাকটিক্যাল পেপারে আলোচনা করেছি অলরেডি, যে বিভিন্ন আলাদা আলাদা animal sample তাদের কিভাবে how we can identify them and to identify or to classify different animals. First of all, we as we have already discussed about that, we need to know the detailed classification classification that has been discussed in your IZO1 paper, animal diversity paper এ যে সমস্ত ক্লাসিফিকেশন গুলো আলোচনা করা হয়েছে আমাদের সেগুলো জানতে হবে, সেটা আমরা আলোচনা করছিলাম। এখানে আমি জাস্ট বিফোর গোয়িং ইনটু দ্য ক্লাসিফিকেশন এগেন, আই এম জাস্ট again mentioning you about the dissection part that you need to do in this paper. As you know that dissection is included. dissection এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি স্যাম্পল। যেহেতু আমাদের এখন এভাবে we are conducting the classes in this online mode and actually demonstration mode এ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেখার চেষ্টা করছি। সেখানে যে প্র্যাকটিক্যাল গুলো ছিল সেটা হচ্ছে আরশোলার মেজর অ্যান্ড মাইনর ডিসেকশন ছিল। আরশোলার মেজর ডিসেকশনের মধ্যে মেইনলি যেটা সিলেবাস ইনক্লুড করা আছে দ্যাট ইজ দি মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ককরোচ। আর আরশোলার মাইনর ডিসেকশনের মধ্যে ইনক্লুডেড আছে the salivary gland or mouth parts of cockroaches. These are the dissections, these are the experiments that are included in your dissection part of this paper. And the other dissections that are included are like the urogenital system of the Oreochromis species of tilapia fish. Tilapia মাছের যে urogenital জনন রেচন তন্ত্র আছে সেটার মেজর ডিসেকশনের মধ্যে ইনক্লুড করা আছে সিলেবাসে। আর মাইনর ডিসেকশনের মধ্যে তাছাড়া রুই মাছের কিছু পোরশন আছে, তাদের পিটুইটারি গ্ল্যান্ড ডিসেক্ট আউট করার একটা পার্ট আছে। তো মেইনলি রিডিউস সিলেবাস অনুযায়ী দিস আর দি টপিকস দ্যাট আর ইনক্লুডেড ইন ইউর ডিসেকশন পার্ট অফ দি সিলেবাস। আরো যে সমস্ত ইজেডো 4 এর মধ্যে অন্যান্য ডিসেকশন গুলো ছিল সেগুলো আপাতত এই রিডিউস সিলেবাসের মধ্যে নেই। যেমন ওখানে পাইলার এলিমেন্টারি ক্যানাল একটা ছিল, দেন আদার দেন দ্যাট the arterial system of white rat was also included in the syllabus. ধমনীতন্ত্র, সাদা ইঁদুরের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র এগুলো ইনক্লুডেড ছিল। বাট for the time being in the reduced syllabus in your whatever for your examination purpose, these parts are missing, but the major parts that I have mentioned, these are included in the syllabus. I am going into the SLM that is available for you. Here is the SLM for IZO 4. এইখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন ফার্স্ট পার্টে যেভাবে বিভিন্ন ডিসেকশন কিভাবে করা হয়, অলওয়েজ বলা হয় যে ইউনিট টু পেটের পোর্শন দিক দিয়ে না কেটে সবসময় যখন আমরা ডিসেকশন করি কোন ইনভার্টিব্রেটের স্যাম্পেলের, উই নিড টু স্টার্ট দ্য ডিসেকশন ফ্রম দি ডরসাল সাইড। ভেন্ট্রাল সাইডে তাদের নার্ভাস সিস্টেম থাকতে পারে, সেই জন্য সেটা ডিসেক্ট আউট ডিসেকশনের সময় সেটা কেটে যেতে পারে। So always we start the dissection of an invertebrate sample from the dorsal side of the sample. Ventral side থেকে ট্রের উপরে রেখে তার পা গুলো দিয়ে পিন আপ করে দিয়ে পিঠের পোর্শনটা আমরা ডিসেকশন করি। তো এর মধ্যেই আরশোলার ফিমেল অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের এখানে আলোচনা করার দরকার ছিল। সেখানে আমরা যদি এই ছবিটা দেখি, দিস ইজ দি এটা হচ্ছে যখন সাধারণত কি করতে হয় ইন দি প্র্যাকটিক্যাল, ইউ নিড টু ডিসেক্ট আউট দি স্যাম্পল, তারপর তার বিভিন্ন পার্ট গুলো সেই এক্সপেরিমেন্টের আরশোলার সেই স্ত্রী জননতন্ত্র বা পুরুষ জননতন্ত্র গুলো ডিসেক্ট আউট করে বা দেখিয়ে সেটাকে সেটাকে প্রথমে আমাদেরকে পরিষ্কার করে সেই জায়গাটা বার করতে হবে। তারপর তার বিভিন্ন যে পার্ট গুলো উই নিড টু আইডেন্টিফাই দোজ পার্টস and then this is the main and then we need to prepare a laboratory notebook
সেই ল্যাবরেটরি নোটবুকে আমাদের ছবিগুলো আঁকতে হয় যে স্ত্রী জননতন্ত্রটা আসলে কেমন, পুরুষ জননতন্ত্রটা কেমন। কিন্তু এখন যেহেতু অনলাইন পারপাস, সেগুলো এই মুহূর্তে যদি এলসিএস না হয়, তো আমাদের এভাবেই করতে হবে। সেখানে এই পেরিপ্লেনেটার যে পেরিপ্লেনেটা বা আরশোলার যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ সাপোজ টু বি লাইক দিস. These are the different parts that a female reproductive system of any cockroaches actually bear. So here you can see this is the ovary part. At as you know, the body of the insects, or in case these here the cockroaches, the bodies are divided into different parts. Like the abdomen part, you can see when you will cut that there are different segment like structure in the abdominal and its thoracic region. So in the abdominal region, from 2 to 6 segment of the body, abdominal segment of the body, you can see this ovary part will reside. This ovary part will be elongated from this, starting from the 2nd to 6th abdominal segment of the body. Oh, this is the whole ovary. And this ovary is composed of 2 ovaries are there, 1 pair of ovary. And this ovary is composed of different ovarioles, বা বাংলায় যেটাকে বলা হয় ডিম্ব নালিকা। এই ডিম্ব নালিকাগুলো দিয়ে ডিম্বাশয়টা বা ওভারিটা তৈরি হয়। There are 8 ovarioles present in one ovary. So here 8 ovariole will produce 1 ovary, and here also in the left side also 8 ovariole will produce 1 ovary. So these ovaries, the 1 pair of ovary will be connected by this tube, that is ডিম্ব নালী। ডিম্ব নালী দিয়ে আলাদা আলাদা ভাবে ডিম্ব নালী থেকে এসে তারা প্রডিউস করছে কমন ওভারিওল ডাক্ট। কমন ওভারিওল ডাক্ট বা সাধারণ ডিম্বনালী তৈরি করছে। ডিম্বনালী তৈরি করছে, অ্যাজ ইউ ক্যান সি, যে এই যে পার্টটা, দিস পার্ট ইজ দি ভ্যাজাইনাল পার্ট অফ দি here this part is the vaginal part of the female cockroach. And as you can see in the picture, there are different glands are also present in the periplaneta, the reproductive system of the periplaneta. One of these gland is supposed to be the collateral gland, and another part you can see here is the spermatheca. So this collateral gland, as you can see, this branch-like structure that is present in this part, that is originating from this vaginal part. Actually, it is joined in this vaginal part. This collateral gland has a specific function. এদের একটা নির্দিষ্ট কাজ আছে এই কোলাট্রাল গ্ল্যান্ড গুলো। কি কাজ? এরা একটা স্পেসিফিক কিছু সিক্রেশন ঘটায়, দে সিক্রেট সাম কেমিক্যাল কম্পোনেন্ট, যেগুলো কি করে, দে প্রডিউস এ হার্ড কভারিং ওভার দি উসাইডস। যে ডিম্বাণুগুলো তৈরি হবে ওভারি থেকে, যে সেই ডিম্বাণুগুলোর চারপাশে একটা কভারিং বা একটা খোলস মতো, শক্ত খোলস মতো তৈরি করতে একটা সিক্রেশন হবে কোলাট্রাল গ্ল্যান্ড থেকে। সেই সিক্রেশনটা, সেই বস্তুটা will produce a covering around that oocyte. এটা তাদেরকে প্রোটেকশন দিতে, oocyte গুলোকে প্রোটেকশন দিতে তাহলে এই কোলাট্রাল গ্ল্যান্ডের সিক্রেশনটা সাহায্য করে। And this spermathecal part is a pouch-like structure or a sac-like structure, বস্তার মতো, থলির মতো একটা জায়গা। This part is actually helping these organism to this female cockroach to store sperms. পপুলেশনের পর বা তাদের যৌন সঙ্গমের পর যে স্পার্মটা তারা শরীরে প্রবেশ করে, সেই স্পার্ম গুলো স্টোর হতে, এই স্টোর করে রাখতে এই স্পার্মাথিকা গুলো সাহায্য করে। বলা হয় যে বছরের পর বছর, মানে 1 বছরের বেশি সময় ধরে স্পার্ম গুলো সুরক্ষিত অবস্থায় এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্পার্মাথিকার মধ্যে স্টোর হয়ে থাকতে পারে। And the other part, যেখান দিয়ে এই তাদের যে ওভারি, মানে যেখান দিয়ে তাদের এই ভাজাইনাল এটা বাইরের দিকে উন্মুক্ত হয়, that part is called the gonopophysis. So this is the whole structure of the ovary and the female reproductive system of the cockroach. তো তাহলে যদি আমার ডিসেকশন করতে হতো, এই পার্ট সমস্তগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে জানতে হতো, সেগুলো থেকে বিভিন্ন রকম ভাই প্রশ্ন করা হতে পারতো, ছবি আঁকতে হতো। এবার যদি এমসিকিউ ভাবে প্রশ্ন করা হয়, তাহলে জানা হতে পারে যে কোন কোন হোয়াট আর দি, if the questions are in MCQ mode, then the questions can be
like what is the function of the collateral gland, or what is the function of the spermatheca, or collateral gland is present in which type of cockroach? Is it male cockroach or female cockroach, or in both the cases the collateral will be gland, or none? There will be no presence of collateral gland neither in the female or the male. So these can be four options. From that you need to choose one. So your answer will be female cockroaches. The female cockroaches will only bear this collateral gland, and the function of this collateral gland is that it produces a covering or a shell-like structure over the oocyte that protects the oocyte actually. And the question can be in other form also, that what are the different parts of a female reproductive system of cockroach? Then the option will be in that manner only. So this is the female reproductive system of the cockroach. Likewise, you need to also study about the male reproductive system of the cockroaches. You need to know about what are the different parts that are present in a male reproductive system of a cockroach. একটা পুরুষ ককরোচের জননতন্ত্রে কোন কোন পার্ট গুলো আছে, সেগুলোর স্পেসিফিক ফাংশন গুলো কি কি, you also need to know about those things as well. So as you can see in this picture, the male reproductive system of the cockroach is bearing one pair of you can see here this testis, শুক্রাশয় গুলো অবস্থান করছে একই রকম ভাবে, যেমন ওখানে একজোড়া ওভারি ছিল, এখানে একজোড়া সেক্ষেত্রে শুক্রাশয় আছে। শুক্রাশয় গুলো একটা টিউব দিয়ে তারা এসে একটা জায়গায় তারা মিলিত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। এবং দেন this part is coming out via this ejaculatory duct, then via this this is the reproductive chamber or জনন প্রকোষ্ঠ এটাকে বাংলায় বলা হচ্ছে। যেমন ভাবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা হাইপোফাইসিস ছিল, এখানেও গনোপোফাইসিস আমরা দেখতে পাচ্ছি, যেখান দিয়ে তাদের কপুলেশনটা হয়। and this is the male reproductive pore, পুং জনন ছিদ্র। এখানে ওখানে যেমন একটা কোলাট্রাল গ্রন্থি বা কোলাট্রাল গ্ল্যান্ড ছিল, in case of male reproductive system also you can see there are also different glands present. One of these gland is the conglobate gland and the other gland is the mushroom gland. What is the function of this conglobate gland বা conglobate গ্রন্থির কাজটা কি? This conglobate gland is actually produce the outer layer of the spermatozoa. একই রকম ভাবে ওইখানে যেমন এই কোলাট্রাল গ্ল্যান্ডটা কি করছিল, উসাইটটা বা ডিম্বাণুর চারপাশে একটা আবরণ তৈরি করছিল তা থেকে প্রোটেক্ট করার জন্য, তেমন একই রকম ভাবে এই কনগ্লোবেট গ্রন্থি থেকে একটা নির্দিষ্ট সেক্রেশন হতে পারে। সেই সেক্রেশনটা আউটার মানে স্পার্ম বা স্পার্মাটোজোয়া যখন তৈরি হচ্ছে তার বাইরের চারপাশে একটা আবরণ তৈরি করতে সাহায্য করছে। তো এটা হচ্ছে কনগ্লোবেট গ্রন্থির কাজ। In the similar way, another gland is also present in this male reproductive system of the cockroach. You can see here, this is the mushroom gland in this middle part of this huge একটা flower মতো structure দেখা যাচ্ছে। This is the mushroom gland. What is the function of this mushroom gland? এই mushroom gland গুলো তারা কি করে, যে স্পার্ম যখন তৈরি হবে, স্পার্ম আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন আমরা পড়বো, যখন আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি যখন আমরা পড়বো, then you can see you will see that the for production of a sperm or production of a spermatozoa, you need to go through several stages: primary spermatogone, secondary spermatogone, all these stages you need to go through। মানে কোষগুলো বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি তারা ম্যাচিওর হয়ে স্পার্ম তৈরি করে। তো এদের ক্ষেত্রে একই রকম ভাবে স্পার্ম তৈরি হওয়ার ক্ষেত্রে বা মেল রিপ্রোডাক্টিভ গ্যামেট তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাশরুম গ্ল্যান্ড গুলো একটা মেজর ভূমিকা পালন করে। ওটা যেমন কনক্লুবেট গ্রন্থি যেমন বাইরের স্তরটা তৈরি করছিল স্পার্মাটোজোয়ার, মাশরুম গ্ল্যান্ডের ক্ষেত্রে তারা ভিতরের স্তরটা প্রথমত তৈরি করবে, দ্য ইনার লেয়ার অফ দি স্পার্মাটোজোয়া, অ্যান্ড অলসো ইট হেল্পস ইন দি নারিশমেন্ট অফ দি স্পার্ম। মানে স্পার্মটা যে বিভিন্ন এই যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আগের প্রিমিটিভ স্টেজ থেকে তারা ডেভেলপ হতে হতে আলটিমেটলি স্পার্ম বা স্পার্মাটোজোয়া তৈরি করে। তো সেইটা তৈরি হতে তার নারিশমেন্ট বা পুষ্টি সরবরাহ করতে দিস মাশরুম গ্ল্যান্ড প্লেস দ্য কি রোল। So this mushroom gland has different role in the growth of the mature sperm. So these are the different parts of the, here also the question may come that what is the function of the mushroom gland, or you will have the option like
in male reproductive system, which glands are present? Option will be conglobate gland or mushroom gland or both or none. So your answer will be both. Conglobate gland, and with that also mushroom gland is present in the male reproductive system of the cockroach. যখন ডিসেকশন করতে হতো তেমন ভাবেই আমাদের এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা প্রথমে আমার তার ডর্সাল পোর্শনটা ডর্সাল সাইড দিয়ে তার বাইরের বডির আসলে বডির কভারিংটা কেটে দিয়ে তার ভিতরে প্রচুর পরিমাণে ফ্যাট বডিজ থাকে, সেই ফ্যাট বডিজ গুলো আস্তে আস্তে সরিয়ে দিয়ে আমরা এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখতে পাই। তো এই প্র্যাকটিক্যালটার সব থেকে ক্রুশিয়াল পার্ট হচ্ছে এই যে শুক্রনালী পার্টটা, যে ভাস ডিফারেন্স পার্টটা, এই ভাস ডিফারেন্স বা শুক্রনালী এটা কিন্তু খুবই সরু হয়, মানে এটাকে ডিসেকশনের সময় অন্যান্য ফ্যাট বডি গুলো পরিষ্কার করার সময় অনেক সময় কি হয় এই শুক্রনালীটা আমরা কেটে ফেলি। তো সেই জন্য এই ডিসেকশনটা করার ক্ষেত্রে খুব কেয়ারফুলি এই পার্টটা করতে হয় যাতে এই শুক্রনালী গুলো বা ভাস ডিফারেন্স এই যে পার্টটা, এই পার্টটা যেন আমরা না কেটে ফেলি। এটা ডিসেকশন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফিমেলের ক্ষেত্রে সেটা অনেক, যেহেতু ওভারি বা এই পার্ট গুলো অনেক বেশি একটু ঠিক হয়, তো তার ফলে এটার ক্ষেত্রে হয়তো সমস্যাটা কম হয়, বাট এদের ক্ষেত্রে এই শুক্রনালীটা যেহেতু খুব সরু, তো সেই জন্য এটা খুবই কেয়ারফুলি করতে। সো দিস ইজ দ্য টু সিস্টেমস of the reproductive system that can be present in the male or the female individuals of the cockroach population. তো এটা একটা যেমন ছিল, তার সঙ্গে আরো অন্য এই যে পার্ট পাইলার পোস্টিগনালির অ্যালিমেন্টারি ক্যানাল, এই পার্ট গুলো এটা রিডিউস সিলেবাসের পর এই পার্ট গুলো আর নেই, বাট এইটা আছে, এই যে মেল ইউরোজেনিটাল সিস্টেম অ্যান্ড ফিমেল ইউরিনোজেনিটাল সিস্টেম অফ তেলাপিয়া ফিশ বা ওরিওক্রমিস। তেলাপিয়া মাছের রেচন জননতন্ত্রর ব্যবচ্ছেদ বা ডিসেকশনটা সিলেবাসের মধ্যে কিন্তু এখনো আছে। এখানেও আমরা যদি তেমন ভাবে ছবি দেখি, এখানে এটাও একই রকম ভাবে মাছের ডিসেকশন করলে আমরা এখানে দেখতে ছবিটা আসছে, এই যে দিস পার্ট, এটা পুরুষ মাছের ক্ষেত্রে আমি এরকম ভাবে বিভিন্ন পার্ট গুলো দেখতে পাবো। ডিসেকশনটা এর সাইড পোর্শনটা কাটতে হয় খুব কেয়ারফুলি, কাটলে এর যে বিভিন্ন অংশগুলো রেচন জনন কেন বলা হচ্ছে, বিকজ দিস টু পার্ট ক্যান নট বি সেপারেটেড, মানে দুটো আলাদা করা যায় না, এরা এমন ভাবে এদের অর্গানাইজেশনটা হয় এই দুটো তন্ত্রের সিস্টেমের এদের বডির মধ্যে, দিস পার্ট আর ফাংশনিং ইন এ সিমুলটেনিয়াস ওয়ে। সো ফর দিস রিজন দিস system is cumulatively called as the urinogenital. Urino means the রেচন অংশ, রেচন পার্টটা, আর জেনিটাল পার্ট means suggests the জনন reproductive part. So these two, there we can see there are different parts. বৃক্ক মস্তক একটা থাকে, শুক্রাশয়, এটা যেহেতু মেল ফিশ তার ক্ষেত্রে এর ক্ষেত্রে শুক্রাশয় থাকবে, ফিমেলের ক্ষেত্রে শুক্রাশয় পার্টটা থাকবে না, বৃক্ক থাকবে। দেন এইখানটায় মূত্রথলি পার্ট, যেখানে বর্জ্য পদার্থগুলো বা যে মূত্রগুলো তৈরি হবে বা ওয়েস্ট মেটেরিয়াল, নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল উইল বি স্টোরড ইন দিস স্যাক। ওকে, ইউরিনাল স্যাকে এখানে তৈরি হবে, গোবিনী থাকবে। এই গোবিনী, বৃক্ক, বৃক্ক মস্তিষ্ক, দিস পার্টস আর অ্যাকচুয়ালি the parts of the excretory system or urino system, but this testes, then you can see this here the vas difference, all these things are the part of the reproductive system. বাট এদের একসঙ্গে কেন আমরা দেখতে পাবো যে এই মূত্রথলির নিচের পোর্শনটা তার একসঙ্গে কিন্তু একটা অ্যাসোসিয়েশন তৈরি করছে, যেটাকে আমরা একসঙ্গে বলা হচ্ছে রেচন জনন নালী, ইউরিনোজেনিটাল ডাক্ট। এটা একসঙ্গে যেহেতু এসে এখানে মিশে যাচ্ছে, দুটো একসঙ্গে দিয়ে একটা পোর, একটাই কিন্তু তাদের মানে শরীরের বাইরে এক্সিট হওয়ার একটাই জায়গা, সেই পার্টটাকে আমরা বলছি ইউরিনোজেনিটাল পোর, রেচন জনন ছিদ্র, আর তার নিচেই জনন পীড়িকা বা যেখানটা দিয়ে এদের সিক্রেশনটা হয় এটা। তো এটা তেলাপিয়া মাছের হচ্ছে মেল তেলাপিয়া মাছের ইউরিনোজেনিটাল সিস্টেম। সিমিলার ওয়ে you can see here the female urinogenital system of the tilapia fish or Oreochromis fish. Here you can also see this is this big size part, this is the ovary part, ডিম্বাশয়, ovary. Then in the similar way here will bicco মস্তিষ্ক and all this part will be the same, মূত্রথলিও এখানে সেম থাকবে। ডিফারেন্সটা তাহলে এখানে
দুটো দুটো যদি আমরা এর মধ্যে if we go into the comparison, then you can see in here the ovary is present in instead of the testis. This is the main difference, but the other bodily organization of the two system are quite same. There are not such so much difference in the two system in to urogenital system of the male or the female fish of tilapia. So this is a one part. এটা আরেকটা ডিসেকশন যেটা আমাদের করতে হতো, এটা তাহলে এর যে বিভিন্ন পার্ট গুলো আছে সেগুলো আপনাদের কিন্তু জানতে হবে যদি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আপনাদের উত্তর করতে হয়, তাহলে এগুলো থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে, তো এগুলো আপনাদের ভালো করে জেনে রাখবেন। ওকে, সো মেইনলি দিস আর দি major dissection that you need to study, and along with that you have few minor dissection. মাইনর ডিসেকশনের মধ্যে একটা হচ্ছে আরশোলার মুখপাঙ্গ বা মাউথ পার্টস অফ দি ককরোচেস। সেইটা আমি আগের দিনে যেদিন প্রথম দিন আমি যখন ওভারঅল একটা প্র্যাকটিক্যালের সিনারি মানে কি রকম কি আছে সিলেবাসে, কি রকম প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? সেখানে আপনি বিভিন্ন যে আরশোলার যে মুখপাঙ্গ গুলো আছে, যেমন এই লেব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম, হাইপোফ্যারিংস, I have shown those pictures. Here you can see also that here these are the mouth parts that are present. You can see in this picture these are the mouth parts that are supposed to be present in one cockroach. ককরোচের মুখের দিকটায় এই অংশগুলো, এগুলো তাদের বিভিন্ন সময় খাবার সংগ্রহ করতে, খাবারগুলো ধরে নিতে, খাবারগুলোকে মুখের মধ্যে নিতে, সেগুলো ডাইজেশন করতে কিছু কিছু ক্ষেত্রে এই বিভিন্ন পার্টগুলো ছোট, আমাদের যেমন দাঁত থাকে এদের মধ্যে মুখের আশেপাশে এই ধরনের কিছু মুখপাঙ্গ বা মাউথ পার্টস থাকে। কি কি সেই মাউথ পার্টস? আমরা দেখতে পাচ্ছি উপরের পার্টে থাকে ল্যাব্রাম, এটা এই যে উপরের পার্টটা এটা ল্যাব্রাম, দিস ইজ জেনারেলি সফট, কম্পারেটিভলি সফট, অ্যান্ড নিচের পার্টটায় থাকে লেবিয়াম, এই দুটো একটু সফট পার্ট, বাট দিস ম্যান্ডিবল, এই ম্যান্ডিবল দুটো ব্রাউন কালারের হয়, এই ম্যান্ডিবল দুটো কিন্তু শক্ত হয় অন্য ল্যাব্রাম বা লেবিয়ামের থেকে। আর সিমিলারলি যেমন ওয়ান পেয়ার অফ ম্যান্ডিবল যেমন থাকে, then in the similar way one pair of maxilla is also present in this case. So you need to know what are the different mouth parts that can be present in the cockroaches and what are their numbers, how many of them are present, how many of these mouth parts are present in one cockroach, and all those things. And this thing at the middle part will be the hypopharynx part. This hypopharynx will be linked to another thing that will be this salivary gland of cockroaches. এই মাউথ, এই যেমন আমরা এখানে এই যে হাইপোফ্যারিংস দেখতে পাচ্ছি যে এটা এই মাঝখানটায় বিলং করে ল্যাব্রাম এবং লেবিয়ামের, সেই এইখানে ওই এই আরশোলা লালা গ্রন্থিতেও এই ঠিক উপরের এই পার্টটা ছোট্ট হচ্ছে হাইপোফ্যারিংস, জিভের মতো, আমাদের যেমন জিভ থাকে আরশোলার ক্ষেত্রেও এটা হাইপোফ্যারিংস অনেকটা জিভের মতো কাজ করে। আর সেই হাইপোফ্যারিংসের থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি একটা কমন স্যালাইভারি ডাক্ট তৈরি হচ্ছে, সেই কমন স্যালাইভারি ডাক্ট থেকে আবার আলাদা হয়ে গিয়ে দুটো আমরা স্যাক মতো, বস্তার মতো, থলির মতো অংশ দেখতে পাচ্ছি। These parts are the salivary glands, different salivary glands, অনেকগুলো ছোট ছোট salivary gland তারা একসঙ্গে যুক্ত হয়ে একটা ফুলের মতো অংশ দুদিকে তৈরি করে। ডিসেকশনের সময় আমরা কিন্তু পরিষ্কার এই হাইপোফ্যারিংসটা মুখের উপর, হাইপোফ্যারিংসটা যদি আমরা ফরসেপ দিয়ে ধরি, if you hold the hypopharynx by your forceps and just gently you push outer side, from the outer side, then this salivary gland will come out from its mouth. পুরো অংশগুলো মাউথ পার্টটা, এই পুরো সালিভারি গ্ল্যান্ডটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা স্লাইডের উপরে রাখি, স্লাইডের উপরে রেখে তার নর্মাল স্যালাইন বা এগুলো ইউজ করার পর ফ্যাট বডিগুলো সরিয়ে দিয়ে আমাকে এবার সেটাকে বিভিন্ন তার যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলোকে আমরা অবজার্ভ করি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সালিভারি গ্ল্যান্ডের কাজ কি, অ্যাকচুয়ালি দিস গ্ল্যান্ডস আর প্রডিউসিং ডিফারেন্ট এনজাইম বা ডিফারেন্ট এই ধরনের প্রোটিন, এইগুলো যখন তৈরি করছে, সেগুলো কি করছে, সেগুলো যে খাবারগুলো গ্রহণ করছে আরশোলাটা, ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং টু ডাইজেস্ট দ্য ফুড ম্যাটেরিয়াল দ্যাট দ্য ককরোচ ইজ হ্যাভিং। ককরোচ যে খাবারগুলো, আরশোলা যে খাবারগুলো খাচ্ছে, সেগুলো ডাইজেস্ট করার ক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেটেড এনজাইম গুলো মেজর ভূমিকা পালন করে। ছোট ছোট এই যে আমরা ফুলের মতো অংশগুলো দেখতে পাচ্ছি, এই অংশগুলো থেকে প্রচুর এনজাইম তৈরি হয়।
সেই এনজাইম গুলো খাবারগুলো পচন করতে বা ডাইজেশন করতে সাহায্য করছে। সো আমরা তাহলে আরশোলার ক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি তিনটে এক্সপেরিমেন্ট সিলেবাসের মধ্যে আপাতত আছে। একটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা দেখবো, একটা আরশোলার মধ্যেই কিন্তু সবগুলোই দেখতে পারি আমরা। যখন আমরা একটা আরশোলা ডিসেকশন করার ক্ষেত্রেই প্রথমে তার মাউথ পার্ট গুলো আমি বার করে নিলাম, মানে ফরসেপ দিয়ে খুলে মানে কেটে নিলাম, অনেক ক্ষেত্রে কাঁচি ব্যবহার করতে হয়। তারপর তো আমি হাইপোফ্যালিংসটা ধরে যদি আমি টানি তাহলে সেক্ষেত্রে আমি তার স্যালাইভারি গ্ল্যান্ডটাকে বার করে নিলাম। এবার আমি আরশোলাটাকে পিন আপ করে নিয়ে ডর্সাল সাইড দিয়ে কেটে ফ্যাট বডি গুলো সরিয়ে আমি তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে অবজার্ভ করছি, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা অবজার্ভ করবো। সো ইন দিস ওয়ে the dissections of the cockroaches can be done. Okay, then you can see এটা যেমন আমরা তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমরা তাদের ইউরিনোজেনিটাল সিস্টেম দেখলাম। আরেকটা রিপ্রোডাক্টিভ আরেকটা মাইনর ডিসেকশন ইজ অলসো প্রেজেন্ট ইন ইউর সিলেবাস, দ্যাট ইজ দিস dissection of the pituitary gland from the লোবিওরোহিতা, রুই মাছ বা এর ক্ষেত্রে, হ্যাঁ এই মাছের ক্ষেত্রে মাছের পিউটারি গ্ল্যান্ড আমরা জানি, আমরা সবাই জানি মাছ যখন আমরা মাছের মাথা খাই, মাছের মাথার মধ্যে ওই বাইরের যে শক্ত কাঠ মতো যে পোর্শনটা থাকে, যে বনি পার্টটা থাকে, তার মধ্যে একটা নরম একটা পার্ট থাকে যেটা বেশ ডেলিশিয়াস, খেতে ভালো, ওটা বেশ আমরা মজা করে খাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি পিটুইটারি গ্ল্যান্ড বা ব্রেন। আমরা অ্যাকচুয়ালি মাথার মস্তিষ্কটা খাচ্ছি, রাইট, পিটুইটারি গ্ল্যান্ডটা খাচ্ছি। এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই না, খুব নরম জেলির মতো একটা জিনিস থাকে। তো এই ডিসেকশনটা করার ক্ষেত্রে আমরা কি করি, যে মাছের ঠিক চোখের উপরের পার্টটা ফরসেপ দিয়ে আমরা সেই পার্টটা খুব সাবধানে আমরা কেটে ফেলি। ঠিক আছে, শক্ত যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা গোল করে কাটি বা একটু বড় করে কাটি। কাটার পরে আমরা দেখবো তার মধ্যে বিভিন্ন ফ্যাট বডিজ বা অন্যান্য মাছের যে অংশগুলো থাকে, সেই মাছের অংশগুলো আমি যদি সরিয়ে দিই, মাংসল অংশগুলো একটু একটু যদি ফরসেপ দিয়ে সরিয়ে দিতে পারি এবং বারবার নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করতে পারি, তারপর আমি দেখবো এর মধ্যে ঠিক এই যে এখানে ছবিতে আমরা যেমন দেখতে পাচ্ছি পিটুইটারি গ্ল্যান্ডটা এই একটা ফরসেপ একটা হাত দিয়ে ধরে আছে কেউ একজন, এই যে পার্টটা সবাই কিন্তু আমরা মাছের মস্তিষ্কে যখন আমরা মাছের মাথা খাই তখন আমরা লক্ষ্য করি, এই পার্টের দুই দিকটা কেটে দিলেই ফরসেপ দিয়ে হালকা করে আলতো করে একটু উপরে তুলে নিয়ে আমরা এবার কভার ওয়াচ গ্লাসে হোক বা স্লাইডে হোক আমরা সেটা রেখে পর্যবেক্ষণ করতে পারি। তো এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড অফ এনি ফিশ। ইন কেস মানে এটার ক্ষেত্রে আমরা তেলাপিয়া মাছের ক্ষেত্রেও পিটুইটারি গ্ল্যান্ড বার করতে পারি, বা আমরা রুই মাছের পিটুইটারি, ছোট রুই মাছ যেগুলো হয় সেই মানে চারাপোনা বা এই ধরনের মাছেরও আমরা মাথার পোর্শনটা কেটে নিয়ে এই ডিসেকশনটা পিটুইটারি গ্ল্যান্ডটা তৈরি করি। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডটা কি, যে পিটুইটারি গ্ল্যান্ড ইজ ওয়ান টাইপ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি। দিস এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ হরমোনস, প্রচুর পরিমাণে হরমোন তৈরি করে। সেই হরমোনগুলো তারা আবার বডির বৃদ্ধির ক্ষেত্রে বা বডির অন্যান্য বিভিন্ন কাজকর্মগুলো রেগুলেট করার ক্ষেত্রে খুবই এসেনশিয়াল ভূমিকা গ্রহণ করে। যেমন একটা ইম্পর্টেন্ট পিটুইটারি গ্ল্যান্ড সেক্রেট করে গ্রোথ হরমোন বা সোমাটোস্ট্যাটিন হরমোন, STH। all we know that this growth hormone or somatostatin hormone actually is helping the fish to grow or any animal to grow. তার গ্রোথটা ঠিকভাবে হচ্ছে কিনা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি regulated or controlled by the secretion of this growth hormone from this pituitary gland. Pituitary gland has different parts. It's মানে পশ্চাৎ পিটুইটারি, ফ্রন্টাল পার্ট অফ দি পিটুইটারি, এগুলো বিভিন্ন রকম পার্ট গুলো থাকে। আই এম নট গোয়িং ইন ডিটেল অফ দ্যাট। লাইক দি ইটস মানে এর যে পশ্চাৎ অংশটা যেটাকে নিউরোহাইপোফাইসিস বলা হয়, দ্যাট নিউরোহাইপোফাইসিস আবার কিছু হরমোন ক্ষরণ করে, যেমন অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ভ্যাসোপ্রেসিন, ADH, অক্সিটোসিন। These hormones are secreted from the নিউরোহাইপোফাইসিস, মানে পশ্চাৎ পিটুইটারি পার্ট থেকে হরমোন গুলো ক্ষরিত হয়। আমরা জানি ভ্যাসোপ্রেসিন বা ADH এর কাজ হচ্ছে এটা ডায়াবেটিস মেলিটাস রোগ কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা জানি যে তারা নিউরনের একটা পার্ট, হেনরি লুপের একটা পার্ট থেকে এক্সট্রা জল শোষণ করতে, অ্যাবজর্ব করতে হেল্প করে এবং তার মাধ্যমে তারা কিন্তু শরীরে ডায়াবেটিস মেলিটাস বা গ্লুকোজ লেভেল বা শর্করার কার্বোহাইড্রেট লেভেলটাকে মেনটেন হয় এক্ষেত্রে জলের কনসেন্ট্রেশনটা কমানো বা বাড়ানোর মাধ্যমে।
So this is one that you are actually dissecting out the pituitary gland of the fishes. তো এইগুলোই হচ্ছে, these are the main dissections that are included in the reduced syllabus and you need to study for the exam. These are the dissections. সেটাই আমি আরেকবার আপনাদের বলে দিলাম, যেগুলো এগুলো কিন্তু ডিটেলসে, যে যদি আপনাকে পরীক্ষা যদি আপনাকে এমসিকিউর মাধ্যমে হয় তাহলে আপনাকে কিন্তু এখানকার এই যে বিভিন্ন অ্যানিমাল যে পার্ট গুলো আছে সেই ইউ নিড টু গো থ্রু অল দি পার্টস অফ দিস অ্যানিমালস, অল দি পার্টস অফ দিস সিস্টেমস অর the thing that you are dissecting out. You need to have a good idea about all those things. And also you need to have a good idea about the sample, animal sample that you are dissecting actually. Like in this case, you can see we are actually discussing about the dissection of different animal sample like the cockroach, the tilapia fish or the Oreochromis species. Then we have discussed about the rohu. So you need to know the basic details of these animal samples also. You need to know about the systematic position of these animals, what are the basic characteristics of these animals, and also you need to know that we are talking about the male and female reproductive system of the cockroach. But first of all, you need to identify what is the difference in a male and female reproductive, male and female cockroach actually. What are the basic difference in its morphological structure? বাইরে থেকে দেখে আমি কি করে বুঝবো যে একটা ককরোচ মেল না ফিমেল? সেক্ষেত্রে যেমন দেখা যায় লাইক মোস্ট আদার ইনসেক্ট, ফিমেল গুলো একটু তার অ্যাবডোমিনাল পার্টটা একটু চওড়া হয়, একটু মোটা হয়, আর মেল গুলোর ক্ষেত্রে অবশ্যই তারা একটু সরু হয়, তারা একটু লম্বাটে ধরনের হয় তাদের বডি শেপটা। And also the gonadal part and all these things are different in the both the other cases. So you need to know about all these things, that how you will classify, how you will identify the male and female part of these animals. তো ডিসেকশন পার্টটাকে আমি বলবো, আমি সাজেস্ট করবো যে এভাবে পড়াশোনা আপনারা করুন। সেই সঙ্গে আমি আগের ক্লাস অবধি, তাহলে আই থিঙ্ক এই পার্ট পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। ওকে, প্রশ্ন যদি কিছু থাকে আমি শেষে আরো খানিকক্ষণ পর আমি আপনাদের থেকে জানতে চাইছি, আপনাদের যদি কিছু জানার থাকে। গতকালকে দুটো ক্লাসে আমরা কয়েকটা আলাদা আলাদা ফাইলাম, যেমন নিডেরিয়া, পরিফেরা আর কি পড়েছি, মোলাস্কা। সেই মোলাস্কার যে এই তিনটে ফাইলামের আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়েছি। দেন উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট হোয়াট আর দি ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমাল দ্যাট বিলং টু দ্যাট স্পেসিফিক ফাইলাম অ্যাকচুয়ালি, what is the scenario of classification, in which groups or in which classes these phylums are actually classified. We have talked about that. But এগুলো ছাড়াও আরো কিছু অনেকগুলোই ফাইলাম আরো আছে, যেমন আমি অ্যানিলিডা পার্টটা বা আর্থ্রোপোডা পার্টটা আমি ডিসকাশন করেছিলাম যখন আমি 3টে ক্লাস ইজেডো 1 এর উপরে নিয়েছিলাম। তো সেই ক্লাসগুলো আশা করি আপনারা ফলো করেছেন। তো সেই ক্লাসগুলো যখন ফলো করার সময় সেগুলো যদি আপনারা সেই ক্লাসিফিকেশন গুলো জানেন, সেক্ষেত্রে তাহলে ওই ক্লাসিফিকেশনের মধ্যে বা ওই গ্রুপগুলোর মধ্যে, ওই ফাইলামের মধ্যে কোনো একটা অ্যানিমেলকে আইডেন্টিফাই কিভাবে করবেন এবং তারা কোন গ্রুপে থাকে সেটা তাহলে আপনারা লিখতে পারবেন, এটা আশা করি। এর সঙ্গে যেমন আরেকটা গ্রুপ আছে, যেমন হচ্ছে ফাইলাম ইকাইনোডার্মাটা। সেই ফাইলাম ইকাইনোডার্মাটাকে আমি যদি একটু ডিটেলসে জানার চেষ্টা করি এবং সেই ইকাইনোডার্মাটা ফাইলামটা জানার পর আমি দেখব যে কোন অ্যানিমেলটাকে আমাকে আইডেন্টিফাই করতে বলছে, সেই অ্যানিমেলটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো সেটা তাহলে আমরা আলোচনা করতে পারবো। এখানে জাস্ট আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই একটা আরশোলার ডিসেকশনের ছবি। দেখুন কিভাবে তার পা গুলো প্রথমে কেটে নিয়েছে, মানে এইভাবে ডিসেকশন আপনারা জানি না কেউ করেছেন, মানে আপনাদের করার সৌভাগ্য হয়েছে কিনা এখনো পর্যন্ত। এই যে মাউথ পার্টটা থাকে কি বলুন তো, এই যে দিস ইজ দি হেড রিজিয়ন অফ দি ককরোচ, দিস ইজ দি থোরাক্স পার্ট অ্যান্ড দিস ইজ দি অ্যাবডোমিনাল পার্ট। নিচে পিছনের দিকের পার্টটা হচ্ছে অ্যাবডোমিনাল, পেটের রিজিয়ন। এটার ক্ষেত্রে যেমন কি করা হয়েছে, এই যে মাথার পার্টটা আছে না, দিস পার্ট, এর উল্টো দিকটায় থাকে আমাদের যে মাউথ পার্টস গুলো, লেবিয়াম, ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, যে মাউথ পার্টটা থাকে, ঠিক এই যে চোখগুলো, এই পার্টটায় চোখটা আছে এখানে, তার ঠিক উল্টো দিকটায় আমরা
এর ঠিক উল্টো দিকটায় আমরা এই মাউথ পার্টস গুলো অবস্থান করবে, আর তার মধ্যে ওই এর মাথার মধ্যে ঠিক স্যালাইভারি গ্ল্যান্ডটা অবস্থান করছে। এখানে দেখুন কি করেছে, পা গুলো ডিসেকশন এভাবেই করা হয় যে তার যে পা গুলো কেটে নিতে হয়, নিয়ে এটা হচ্ছে তার ডরসাল সাইড। তো ডরসাল সাইড বরাবর বাইরের যে খোলসটা বা বাইরের যে আবরণটা আছে, স্কিনটা আছে, সেই স্কিন বরাবর বা আবরণটা বরাবর উই আর ডিসেক্টিং আউট দি অ্যানিমেল। আর সেটা কেটে নেওয়ার পর আমরা দুই দিকে এই বাইরের যে আবরণটাকে, কভারিংটাকে পিন আপ করে দিই। এইভাবে পিন ইউজ করে পিন আপ করে দিই। পিন আপ করে এই যে কালো অংশটা লম্বাটে ধরনের দেখতে পাচ্ছেন, দিস ইজ অ্যাকচুয়ালি দি এলিমেন্টারি ক্যানাল অফ দি ককরোচ বা পৌষ্টিক নালী। এর মধ্যে বিভিন্ন পার্ট, যে অ্যান্টেরিয়র পার্ট, মিড গার্ড, দিস ইজ দি গার্ড অফ দি ককরোচ। So and these white things, these are the fat bodies. এই ফ্যাট বডি গুলো যদি থাকে, ইউ ক্যান নট সি এনি আদার পার্ট অফ দিস ককরোচ। So you need to carefully clear all these fat bodies that are present in a cockroach. এই সাদা যে অংশগুলো আছে, এগুলোকে সব ফরসেট দিয়ে সরিয়ে ফেলতে হয়। সরিয়ে নিয়ে আমি যদি এই এখানকার এলিমেন্টারি ক্যানালটাকে সরিয়ে দিই, ওই পাশে কোনো একটা দিকে আমি কোনো একটা পিনের একটা দিকে ঘুরিয়ে দিই, তাহলে তার ঠিক নিচের দিস পার্ট, এই নিচের এই পার্টটা আমাদের কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমটা থাকে। এটা আমার দেখে মনে হচ্ছে দিস ইজ দ্য মেল ককরোচ, তাহলে এর ঠিক নিচে এইখানে তার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা থাকে। তো সেইটাকে সরিয়ে আমি আস্তে আস্তে ক্লিয়ার করে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমরা দেখতে পাবো। So this is about cockroach one dissection is done here. Okay. তো আমরা যেটা বলছিলাম যে আমরা and these are the this dissection এর পরে যে দেখুন তার মাউথ পার্ট গুলো রাখা আছে। দিস ইজ ল্যাব্রাম, উপরটা হচ্ছে ল্যাব্রাম, এটা ল্যাব্রাম, এটা হচ্ছে লেবিয়াম, এই দুটো হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে হাইপোফ্যানিক্স, আর এই দুটো হচ্ছে ম্যাক্সিলা। ওকে, তো দিস আর দি মাউথ পার্টস। এটা একটা ওয়াচ গ্লাসে রেখে তার সাজিয়ে দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, এই মাউথ পার্ট গুলো এখানে, এই যে আপনাদের এগুলো কেটে কেটে বার করে ডিসেকশনটা দেখাতে হয়। কটা সংখ্যায় কি থাকে, তাদের কি কাজ বা কিভাবে তারা ফাংশন করে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। ওকে, সো আমি আবার চলে যাচ্ছি ইকানোডার্মাটায়। আমি আগের দিন যেভাবে ক্লাসিফিকেশন গুলো দেখিয়েছিলাম, আমরা ইকানোডার্মাটা বা কন্টকটকীয় প্রাণী সম্পর্কে আমরা জানি সবাই মোটামুটি, যে তারা কি। একটা ক্লাসিফিকেশন গুলো জাস্ট আমরা দেখে নিয়ে we will again back into the samples that are included in your syllabus that need to be identified. So what are the basic characteristics of Echinodermata? Basic characteristics, these are mainly exclusively these are marine animals, মানে সবগুলোই বেশিরভাগ সব সমুদ্রে থেকে, marine animal, মানে স্থলজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গাছের উপরে আছে, এরকম অ্যানিমেল এরা নয়। all these are marine animals, সমুদ্রে থাকে, এমনকি পুকুরের জলে বা এইসব জায়গাতেও শামুকের মতো সব অ্যাভেলেবেল নয়। all these animals are mainly marine. সিমেট্রি তাদের বডিতে কেমন থাকে? দিস অ্যানিমালস আর মেইনলি bilaterally symmetrical, some of them, and majority of or some of them are radially symmetrical, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম অথবা অরীয়ভাবে প্রতিসম। আমরা সবাই সিমেট্রি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম প্রথমের দিকে। ইউ নো দ্যাট হোয়াট ইজ রেডিয়াল সিমেট্রি and what is bilateral symmetry. Then these animals are triploblastic. Triploblastic means in the developmental stage they will have three germ layers: ectoderm, endoderm and mesoderm. আমরা যেমন অন্য অ্যানিমেল গুলোর ক্ষেত্রে, যেমন নিডিরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে তাদের মাঝখানে যে মেসোডার্মটা প্রেজেন্ট ছিল না রিপ্রোডাক্টিভ স্টেজে, মানে তার জায়গায় মেসোগ্লিয়া ছিল। বাট এই অ্যানিমেল গুলো উন্নত ধরনের এবং দিজ আর সিলোমিক অ্যানিমেল, মানে এদের সিলোম থেকে দেহগহ্বর থাকে, আর সেই সিলোমটা সবসময় কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়। মেসোডার্ম মিন্স দি মিডল লেয়ার অফ দিস থ্রি লেয়ার: এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই যে মাঝখানে যে মেসোডার্ম, সেটাই স্প্লিট করে একটা গহ্বর তৈরি করে, দ্যাট ইজ দি সিলোম। তো এই অ্যানিমেল গুলোর ক্ষেত্রে সিলোম থাকবে, অ্যান্ড অল দিস আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ওকে, আর কি আছে? দিস অ্যানিমেলস এক্সিবিট organ system grade of organization. What does this mean, this organ system grade of organization? This means that these animals have organs present in their body. পরিফেরা বা প্রোটোজোয়ার ক্ষেত্রে তারা তো সিঙ্গুলার বা মাল্টিসেলুলার কিছু প্রিমিটিভ অ্যানিমেল, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন যে দেয়ার আর নো, মানে আলাদা কোনো অর্গান নেই, কোনো ফুসফুস আলাদা করে আছে বা অন্য পা আছে বা অন্য কোনো অর্গান নেই। বাট এদের ক্ষেত্রে এরা যেহেতু দিজ আর quite comparatively developed group of animals, so these animals have this
organ system of grade of organization in their body. They have true coelom, as I have already said, that these animals carries the true coelom in their body. They are uniquely shaped. It can be মানে এদের বিভিন্ন রকম শেপ হতে পারে. Some of them are star like, মানে তারার মতো, তারামার যেমন হয় তারার মতো দেখতে হতে পারে. Some are elongated and some also may be spherical or round shaped or as well. Okay, so they may be of different shape also. Okay, the body is unsegmented without a head. এদের শরীরে কোনো হেড বা আলাদা করে ব্রেন বা মস্তিষ্ক মাথা তেমন ভাবে খুঁজে পাওয়া যাবে না. The body surface টা always will be covered by calcareous spicule. I have already talked about the spicule while discussing about the poriferian animal. You know that there were different type of spicule depending on its কম্পোনেন্ট যেটা দিয়ে স্পিকিউলটা তৈরি হয়. একটা স্পিকিউলের আমি সেখানে আলোচনা করেছিলাম যে ক্যালকেরিয়া স্পিকিউল, যেটা ক্যালসিয়াম কার্বনেট বা চুন জাতীয় পদার্থ দিয়ে যে সমস্ত স্পিকিউল গুলো তৈরি হয়. তো এদের যে বডি সারফেস, সেই বডি সারফেসের চারপাশে ওই স্পিকিউল বা কাঁটার মতো অংশ দিয়ে তৈরি. সেই জন্যই এদেরকে কণ্টক ত্বক প্রাণী বলা হয় বাংলায়. মানে তাদের যে ত্বকটা বা স্কিনটা, লেয়ারটা, সেটা কাঁটার মতো থাকবে. যেমন ক্যাকটাস বা এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে যেমন থাকে, এদের ক্ষেত্রেও বাইরের চারপাশটা সবসময় কণ্টক ত্বক হয়. বডি ক্যাভিটি হ্যাজ ডিস্টিংগুইশ ওয়াটার ভাস্কুলার সিস্টেম. এদের একটা ইম্পর্টেন্ট characteristics হচ্ছে that these animals carry water vascular system. সেই water vascular system actually help them in their food collection and all the other excretion and all the other thing. And this water vascular system has one tube feet also. This tube feet is helping these animals to locomote. এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে, লোকোমোশনের ক্ষেত্রে এই ধরনের টিউব ফিট গুলো হেল্প করছে. Brain absent, but the nervous system in present in these animals. Nerve ring or radial nerve cord will be present. Okay, আর এদের যে রেসপিরেশনটা বা শ্বাসকার্যগুলো সম্পন্ন হয় থ্রু টিউব ফিট অর গিলস. দিস টিউব ফিট as well as helping in them in locomotion and also in the respiration as well. And there are few external gills as well that are helping them. Okay, sense organ to sense the outer environment or external environment, what is going on or in which type of environment it is living. To sense that, it has different organs present also. These organs can be called as tactile organs, chemoreceptors, terminal tentacles. এই ধরনের কিছু অঙ্গ তাদের শরীরে থাকে, যেগুলোর দ্বারা তারা আশেপাশের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটাকে সেন্স করে. কোন এনভায়রনমেন্টে তারা আছে, কোনো প্রিডেটর মানে কোনো শিকারী, কোনো একটা ক্ষতিকারক বস্তু তার আশেপাশের জলে মিশে গেছে কিনা. All this thing can be sensed by this sense organs. Sexes are separate. That means that they are male or female in nature, either male or female. Fertilization is always external, মানে শরীরের বাইরে. যে মাছের ক্ষেত্রে যেমন এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, যে ফিমেল যে মাছগুলো তারা ডিমটা লে করে পুকুরের জলে বা অন্যান্য ক্ষেত্রে, তেমন ভাবেই মেল গুলো আবার স্পার্ম জলের মধ্যে তারা ছাড়বে এবং তাদের মধ্যে বাইরে, শরীরের বাইরেই ফার্টিলাইজেশনটা হয়. এদের ক্ষেত্রেও তেমন ভাবে ফার্টিলাইজেশন ইন দি সিমিলার ওয়ে, ইট ইজ external in nature. And the lost body parts can be regenerated. কোনো একটা পার্ট যদি কোনোভাবে হারিয়ে যায়, কেটে যায় সমুদ্রের কোনো একটা জায়গা আটকে গিয়ে, সেটা আবার কিন্তু রিজেনারেশনের মাধ্যমে নতুন পুনরুৎপাদন বা নতুন ভাবে তৈরি হতে পারে. So these are the basic characteristics of any kind of echinoderm animal. These animals are classified according to your SLM and according মানে SLM এর মধ্যে যে ক্লাসিফিকেশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ফলো করা হচ্ছে পার্কার এন্ড হ্যাসওয়েল এর, সেটা 1974 সাল অনুযায়ী তানারা যেভাবে একানোডার্মের ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন, if we just go through or study according to that only, it will give this scenario that this whole phylum Echinodermata at first is divided into 5 subphylum. Phylum Echinodermata at first is divided into 5 subphylums, 5টা উপপর্বে বিভক্ত. One is the Echinozoa, second one is the Homolozoa, then Crinozoa, then Asterozoa. You can see these 5 subphylum. This Echinozoa is now being divided into 1, 2, 3, 4, 5 classes. Echinozoa is now divided into subphylum Echinozoa is now divided into 5 classes. Holoplacoidea,
Holothyroidia, Adriosteroidea, Echinoidea, Ophiosteroidea. These are the 5 classes that belongs to subphylum Echinoidea. Accordingly, the Crinozoa have one specific mention in the class, that is the Crinoidea, and the Asteroidea has a special group or special group of animal that can be called as the class Steroidea. So this is the broad classification of the Echinoderm animals. এই প্রতিটা অ্যানিমাল মানে প্রতিটা গ্রুপগুলো আবার তাদের নির্দিষ্ট স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে তারা আবার ডিফারেন্ট ভাবে আলাদা। যেমন ভাবে আমি আলোচনা করেছি, আমি আজকে ততটা মানে আলাদা আলাদা সব গ্রুপগুলোকে ব্রডলি আলোচনা করার সময় আমি জাস্ট এসএলএম থেকে দেখাচ্ছি কিভাবে আলোচনাগুলো করেছে। জাস্ট ওয়েট। Here you can see the okay. Here this is the Echinoderm animals. This is the classification that is being done, and accordingly দেখতে পাচ্ছে সবাই যে একাইনোজোয়ারও কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তেমন ভাবে হলোজোয়া will have its own characteristics, Crinozoa will have its specific characteristics, Asteroidea also will have the same. Like if I just go through that Echinozoa, সেটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে these animals, these are mostly round shaped, এদের কোনো আলাদা আর্ম নেই। তারা মাছের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই 5টা আর্ম লাইক একটা মানে একটা গঠন থাকে, এই ইকাইনোজোয়া অ্যানিমাল গুলোর মধ্যে এরকম ভাবে আমরা কোনো আর্ম জাতীয় কোনো অংশ দেখতে পাচ্ছি না। এদের ক্ষেত্রে মুখ আর পায়ু বা অ্যানাস অ্যান্ড দি ওরাল পার্ট ইজ অ্যাট দি অপোজিট এন্ড অফ দি বডি, দেহের বিপরীত দিকে তারা অবস্থান করছে। কিছু কিছু আমরা অ্যানিমাল পাবো এর ক্ষেত্রে দেখবো যেটা আবার একই রকম ভাবে একই দিকে অবস্থান করছে, হাইড্রোসিল রিং মুখটাকে বেষ্টন করছে। সো অল দিজ আর ক্যারেক্টারিস্টিক্স। তেমন ভাবে তাদের এই ইকাইনোজোয়ার আবার ডিফারেন্ট ক্লাস আছে, হলোপ্লাকয়েডিয়া, হলোথেরয়েডিয়া, এগুলো সবই থাকবে, তাদের আলাদা আলাদা উদাহরণ আছে। তেমন ভাবে এই উদাহরণগুলো বা এই ক্লাসিফিকেশনটা পুরো আমরা যখন জানবো তখন আমরা এখানে আলোচনা করতে পারবো। যেমন জাস্ট আই এম গোয়িং থ্রু হিয়ার। তারা মাছের ক্লাসিফিকেশন আমাকে করতে হবে। হিয়ার তারা মাছের আমি কিভাবে তারা মাছ দেখতে কেমন আমরা সবাই জানি। তো দিস ইজ এই ডান দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা তারা মাছ। সমুদ্রে আমরা যখনই ঘুরতে যাই তারা মাছ এই ধরনের স্ট্রাকচার আরো বিভিন্ন সাদাতে হয়ে যায়, সেই সেই অ্যানিমেল গুলোকে আমরা দেখতে পাই। এটা আমাদের স্যাম্পেলে যদি আমাকে আইডেন্টিফাই করতে বলে আমি দেখেই বুঝতে পারছি যে দিস ইজ এ স্টারফিশ। তো তখন তাদের আমরা যখন বুঝতে পারলাম স্টারফিশ, সো স্টারফিশ অলওয়েজ বিলংস টু ফাইলাম, মানে এটা ফাইলাম একানোডার্মাটার পার্ট। তাহলে আমি প্রথমে একাইনোডার্ম গোষ্ঠী হওয়ার জন্য তার কি কি হোয়াট ক্যান বি দ্য ক্যারেক্টারিস্টিক্স, আই উইল মেনশন দোজ থিংস এট ফার্স্ট। দ্যাট the body is radially symmetrical, it has two ends like the oral end and the aboral end, the locomotory organ is tube feet, and the body is covered by calcium, the ossicles that are made up of calcium, and the epidermis has the spines and pedicellary. So this মানে দেহ অরীয় ভাবে প্রতিসম, ওরাল অ্যাবোরাল এন্ড থাকবে, গমনাঙ্গ হচ্ছে নালীপথ, ক্যালসিয়াম নির্মিত অসিকাল দ্বারা আবৃত দেহ, পাতলা এপিডার্মিস, কন্টক এবং পেডিসেলারি বহন করে। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে ফাইলাম একানোডার্মাটার মধ্যে অন্তর্গত। তো আমি প্রথমে সেইগুলো লিখবো যে hence this animal belongs to phylum Echinodermata. Then I need to know what is the subphylum of this subphylum group, in which subphylum group this starfish is actually belonging actually. So in that case you need to say that the body have 5 arms, and this actually resembles a star like structure, একটা তারার মতো দেখতে একটা দেহ এবং যার 5টি বাহু থাকবে,
ওরাল তলে বা ওরাল এন্ডে তার মাউথ পার্টটা থাকবে, অ্যাবোরাল এন্ডে তার অ্যানাস পার্ট বা অ্যানাল পোর বা পায়ুছিদ্রটা থাকবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো হচ্ছে উপপর্ব অ্যাস্টেরয়েডিয়ার মধ্যে আসে, এবং অ্যাস্টেরয়েডিয়া এবং একই সঙ্গে শ্রেণী স্টেলেরয়েডিয়ার মধ্যে পড়ে। অ্যাস্টেরয়েডিয়া হচ্ছে উপপর্ব আর শ্রেণী স্টেলেরয়েডিয়া, একসঙ্গে এই দুটোকে বলা হচ্ছে, দুটো একসঙ্গে দিয়ে বলা হচ্ছে। সো হেন্স দিস অ্যানিমাল বিলং টু সাবফলাম অ্যাস্টেরয়েডিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস স্টেলেরয়েডিয়া। আর তখন বলার পর এইখানে অ্যাস্টেরয়েডিয়ার বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, উপশ্রেণী অ্যাস্টেরয়েডিয়ার বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে যে মানে শ্রেণী স্টেলেরয়েডিয়া, তার আবার উপশ্রেণী হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া। তার ক্যারেক্টারিস্টিক গুলো এখানে বলা হচ্ছে যে তারও একই রকম, তারার ন্যায় বডি, পঞ্চভুজাকৃতি, অ্যাম্বুল্যাক্ট্রাল খাঁজে নালিকা পদে বিস্তৃত, অল দিস থিং। তো একই রকম ভাবে এই ক্যারেক্টারিস্টিক গুলো বলার পর বলছে দিস অ্যানিমাল ইজ বিলং দিস অ্যানিমাল ইজ a part of the is a individual of subclass Asteroidea. Hence this animal belong to subphylum subclass Asteroidea. বলার পর আমি এবার তারা মাছের জন্য কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বলছি। মাদ্রিপোরাইটার, এগুলো সবই হচ্ছে তার যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম তার পার্ট। সেগুলো বলার পর আমি বলছি যে দিস অ্যানিমাল, হেন্স দিস অ্যানিমাল ইজ স্টারফিশ। স্টারফিশের সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাস্টেরিয়াস। ওকে, তো সিমিলারলি এইরকম ভাবে আমরা ডিফারেন্ট অ্যানিমেল গুলোকে, তাদের যে অ্যানিমেল গ্রুপ গুলো আছে সেই অ্যানিমেল গ্রুপ গুলো প্রথমে তাদের পুরো ক্লাসিফিকেশনটা আমরা পড়বো। পড়ার পর আমরা এই Z4 এর আমরা বিভিন্ন যে অ্যানিমেল গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেই অ্যানিমেল গুলো কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে, কোন পর্বের মধ্যে পড়ে, কোন উপশ্রেণীর মধ্যে পড়ে, সেগুলোর ডিটেল আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। We need to know all these things. Question can come from any of these parts. Okay, so just carefully read all the part, like the for the dissection part you need to go through all the parts that are included in the syllabus, and you need to dissect out if it was in the manual mode in the LCS. But as LCS may not happen, or I don't know if it may also happen, if the question come in the MCQ mode, you need to have a clear idea about all the things that you are studying. Then in this, the identification of the specimen also, you need to have a clear idea about all these things. এটা ছাড়া আরেকটা যে চ্যাপ্টার আছে যেটা আমি প্রথম দিন ক্লাসে বলে আলোচনা করেছিলাম, যে অ্যাডাপটিভ ফিচার অফ ডিফারেন্ট অ্যানিমাল ডিফারেন্ট কন্ডিশনে থাকতে গিয়ে বা তাদেরকে সার্ভাইভ করতে গিয়ে তাদের কি কি ধরনের অ্যাডাপটিভ চেঞ্জেস তাদের মধ্যে হয়েছে, অভিযোজনগত কি কি বৈশিষ্ট্যগুলো they have acquired from its ancestor. You need to study about all those things as well. So this is all about the Z4 paper. I don't think I will have opportunity to take any other class of the Z4. If I do have any of this, then I will find if anything they are left to discuss with you all. Okay, so I think I should stop here. Now if you have কোনো যদি প্রশ্ন থাকে, জানার যদি কিছু থাকে, আপনারা জানার চেষ্টা করতে মানে জিজ্ঞাসা করতে পারেন। কোশ্চেনস আর ওয়েলকাম। না বুঝতে পেরেছেন কি বললাম, আলোচনা কি করা হলো সবাই? সায়নবাবু এবার আনমিউট করে দিন। স্যার 214 জন আছেন, আনমিউট করলে কিছু শোনা যাবে না। আচ্ছা। আর যদি কোনো ভ্যালিড কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে করুন স্যার। আচ্ছা, নিজে থেকে করতে পারবে তাই তো? ওকে, চ্যাট বক্সে প্রশ্ন যদি কিছু থাকে চ্যাট বক্সে করুন। কিছু যদি জানার থাকে কোনো প্রশ্ন চ্যাট বক্সে কিছু লিখুন, আমি বলছি। ককরোচের মারা যাওয়ার কতদিন অবধি কাটা যাবে? ককরোচ তো মরে গেলে বেশি দিন রাখলে তো যে কোনো স্পেসিমেন পচে যায়, কি করে কাটবেন? সাধারণত যেটা করা হয় যখন ডিসেকশন করা হয়, কি করা হয় যে ফরমালিন দিয়ে বা অন্যরকম ভাবে আমরা আরশোলাকে মানে ইনস্ট্যান্টলি তখনই যখন এক্সপেরিমেন্ট করা হয় ওই প্লাস্টিকের মধ্যে একটু ফরমালিন বা অন্য কোনো একটা কিছু দিয়ে জলের মধ্যে রেখে বা কোনোভাবে তাদেরকে একটু আনকনসিয়াস মতো করে মেরে ফেলা হয় এবং সঙ্গে সঙ্গেই তাদেরকে কাটা হয়। ওকে, এটা হচ্ছে নর্মাল ডিসেকশনের নিয়ম।
আপনারা নিজেরা তো করতে পারেন, প্র্যাকটিক্যাল হচ্ছে না, করা হচ্ছে না, আপনারা নিজেরা সব ককরোচ ধরা শুরু করুন। ধরে ককরোচ একটা যদি বাড়ি কিছু থাকে, যদি ডিসেকশন ট্রে একটা জোগাড় করতে পারেন, সেই ট্রের উপর আর ডিসেকশন বক্স থাকলে আসলে আমি যেভাবে বললাম আসলে গুলো কেটে একবার দেখতে পারেন তার মধ্যে কি কি পার্ট আছে। বাকি পর্বগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে গণ্য হবে না, যেগুলো সিলেবাসে আছে সবগুলোই গণ্য হবে। ওকে, সিলেবাসে আপনার যেমন দেখবেন রিডিউস সিলেবাস যেটা আপনাদের ওয়েবসাইটে আছে, আমি সবগুলো তো এই লিমিটেড ক্লাস, আরো যদি ক্লাস পাই তখন আমি আরো বাকিগুলো, যেমন আমি কোঅর্ডিনেটের মানে সেটা তো আমাদের ক্ষেত্রে এখানে কম আছে, সেই পার্টগুলো আরো আলোচনা করব, অসুবিধা নেই। আর কি উদাহরণগুলো মনে থাকছে না, এর জন্য এটা করার একটাই উপায়, সেটা হচ্ছে বারবার দেখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে ইউ নিড টু ইউজ দ্য গুগল ফর দিস কেস। গুগল কিভাবে, গুগল ভাই সাহায্য করবে একমাত্র যে ওই ছবিগুলো আপনাকে দেখতে হবে। যেমন ধরুন আমি বলছি একটা অ্যানিমেল সেন্টিপেড বা ট্রাইলোটোটাইটন, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই নামগুলো যখন শুনছেন, আমি বারবার আগেও বলেছি যে আপনি তখনই একটু গুগল সার্চ করে তাহলে ছবিগুলো দেখুন, তাহলে দেখবেন একটু কোরিলেশনের সুবিধা হচ্ছে। আমি হঠাৎ করে একটা নাম বলছি ওবেলিয়া, আপনি ওবেলিয়াটা কেমন দেখতে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি জীবনে মুখস্থ করে ওটা মুখস্থ রাখতে পারবেন না। ইউ নিড টু হ্যাভ দ্য পিকচার ইন ইউর হেড, রাইট? তো এইভাবে আপনার কিন্তু বারবার এটা জানতে হবে। আমিও বলবো না যে আমি সব অ্যানিমেল এখনো জানি, বা আমি যখন আপনাদের মতো পড়েছি তখন আমি সব জানতাম, এগুলো ডিফিকাল্ট ছিল। বাট চেষ্টা করতে হবে বারবার দেখে বারবার করে এগুলো অ্যানিমেল গুলো বারবার দেখলে দেখবেন এটা খুব ইজি হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যানিমেল স্যাম্পলের নাম মনে রাখতে। ফ্যাট বডি কিভাবে ক্লিন, এটা তো জাস্ট ফ্যাট বডি গুলো ফরসেপ দিয়ে ক্লিন করা হয়, ঠিক আছে? ফরসেপ দিয়ে আস্তে আস্তে ফ্যাট বডি গুলো সরিয়ে নেবেন। একটু নর্মাল স্যালাইন নিতে হবে, একটু জল নেবেন, জল দিয়ে বারবার মানে ডিহাইড্রেট হয়ে গেলে হবে না। যদি আপনি শুকিয়ে যায় স্যাম্পলটা তাহলে আপনি ডিসেকশন করতে পারবেন না। বারবার একটু নর্মাল স্যালাইন বাড়িও, আমি জাস্ট এটা আনঅফিসিয়ালি বলছি, অল্প কিছু পরিমাণে লবণ জলে নিয়ে গুলে নেবেন, অল্প একদম অল্প লবণ দেবেন জলে, তাহলে সেটা একটা স্যালাইন তৈরি করবে, নর্মাল স্যালাইন তৈরি করবে। সেই স্যালাইনটা বারবার আপনি স্যাম্পলের উপর দিয়ে মানে শুকিয়ে না যায় স্যাম্পলটা, সেটা খেয়াল করবেন। এবার ফরসেপ দিয়ে আস্তে আস্তে ওই সরু ফ্যাট বডি গুলো সরিয়ে দেওয়া হয়। আর এমনি যখন আমরা যদি প্র্যাকটিক্যাল ল্যাবে আমরা অনেক ক্ষেত্রে এখানে বুইন্স ইউজ করি, বুইন্স গুলো দিলে ওই ফ্যাট বডি গুলো সহজে চেনা যায়, হলুদ হয়ে যায় ফ্যাট গুলো, আসলে সাদা সাদা হলুদ হয়ে যায়, সেগুলো সরাতে সুবিধা হয়। কিন্তু এখানে আপনাদের বাড়িতে যদি না থাকে তো কিছু করার তো নেই। শুক্রথলির কাছে অবস্থান করে হ্যাঁ, ম্যালপিজিয়ান টিউবুলস গুলো অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করে, এলিমেন্টারি ক্যানাল যেটা আমি ছবিতে দেখাচ্ছিলাম, ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেই ডাইজেস্টিভ সিস্টেমের ওই মিড গার্টের নিচের পোর্শনটা অ্যাকচুয়ালি ম্যালপিজিয়ান টিউবুল গুলো থাকে। শুক্রথলিটা দুই পাশে থাকে বডির মানে, আর ম্যালপিজিয়ান টিউবুলটা মাঝ বরাবর থাকে, এটা তাদের কিন্তু এক্সক্রিশনে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। প্র্যাকটিক্যাল নোটবুক এখনো তো করার কোনো ইনফরমেশন এখনো বলা হচ্ছে না, আপনাদের যদি করতে বলে অ্যাসাইনমেন্ট হিসেবে তখন করবেন যেভাবে নোটিফিকেশন আসছে। যে কোনো অ্যানিলিডার ক্ষেত্রে যে কোনো ইনভার্টিব্রেটের স্যাম্পল কিন্তু তার পৃষ্ঠ দিক বরাবর বা ডরসাল সাইড বরাবর ডিসেকশন করতে হয়। অল দ্য অ্যানিলিড থেকে শুরু করে যত কিছু, তাদেরকে কিন্তু উই নিড টু ডিসেক্ট দোজ অ্যানিমালস ফ্রম দি ডরসাল সাইড, নট ফ্রম দি ভেন্ট্রাল সাইড। আমরা আবার যখন বড় স্যাম্পল যেমন ইঁদুর যখন কাটবেন তখন কিন্তু আপনাকে ভেন্ট্রাল সাইড দিয়ে কাটতে হবে, তখন আপনি ডরসাল সাইড দিয়ে কাটবেন না। দেন উই উইল কাট দি অ্যানিমাল। বা মানুষের ক্ষেত্রেও যখন, কারণ কি মানুষের যখন পোস্টমর্টম যদি করা হয়, মানুষের তো আর পিঠ বরাবর কাটা যায় না, কারণ কি সেখানে মেরুদণ্ড থাকে, শক্ত একটা বনি পট থাকে। সো হাউ উই উইল ডিসেক্ট, it will be easier to cut the animal from the abdominal end, right? পেটের দিক দিয়ে কাটতে অনেক সুবিধা। মাউথ ক্যাভিটি বলিনি, মাউথ পার্টস মানে তার মুখের, ঠিকই, মাউথ যে ক্যাভিটি বা যে পার্ট যেখান দিয়ে তারা খাবারটা বাইরে থেকে গ্রহণ করে, তার আশেপাশে অনেকগুলো মাউথ পার্ট থাকে। সেই মাউথ পার্ট গুলোই আমি বলেছি, লেবিয়াম, ল্যাব্রাম, অল দিস থিং। প্র্যাকটিক্যাল এক্সাম কবে মানে সবাইকে খুব তাড়াতাড়ি নোটিফাই করা হবে। ওকে, কাজ চলছে, আশা করা যায়। আর ইংলিশ ভার্সনের জন্য কি বই, ইংলিশ ভার্সনের জন্য অনেক রকম বই আছে, জর্ডান ভার্মা থেকে শুরু করে যে কোনো একটা বই। আপনাদের কাছে যদি আমি বলবো চাকিকুন্ডু সরকারেরও বই থাকে, সেখানেও থেকেও আপনি কিন্তু খুব ইজিলি এই ক্লাসিফিকেশন গুলো করে ফেলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার কিন্তু ক্লাসিফিকেশনটা হয়তো এখানে এই এসএলএম তে আপনি যেভাবে আছেন ওখানে কিন্তু আলাদা থাকবে। ইন দ্যাট কেস ইউ নিড টু ফর দোজ হু উইল
what will give the exam in English version. For them, I am just giving one suggestion that the classification that you will study from that book will the classification study and strategy and all the groups that are in the way this Parker Haswell is actually doing in your book that you are following, it may not be the same, because that classification maybe have done by Rupert and Barnes and all the other taxonomists. Some they may be following somebody else. In that case, the classification will be different from that it is in your SLM. Okay, Sheketre, you need to mention the name of the taxonomist or the scientist whom you are following to write the classification. যে গ্রুপগুলো আপনি লিখছেন, দ্যাট গ্রুপ যে কে ক্লাসিফিকেশনটা করছে, সেই ট্যাক্সোনমিস্ট বা সেই সায়েন্টিস্টের নামটা ইউ নিড টু মেনশন ফার্স্ট। দ্যাট লাইক ব্র্যাকেটে লিখে দেবেন যে দিস ক্লাসিফিকেশন ইজ ফলোড according to this classification is being followed as Rupert Barnes 1984 বা এরকম যে কোনো কিছু, যে ক্লাসিফিকেশনটা আপনি ফলো করছেন সেই ক্লাসিফিকেশনটা ইউ নিড টু মেনশন, আদারওয়াইজ ইউ উইল বি wrong in that case. Okay. Sinusoid, what is sinusoid? I don't know. Syncytium, I already have discussed in the previous class that one cell that carries more than one number of nucleus, that cells can be termed as the syncytium cells. Okay. Then another question, mushroom gland. Mushroom gland er kaj I have already discussed that mushroom gland, these are helping the sperms to get the nourishment. স্পার্মটা যখন ডেভেলপ হয় প্রিমিটিভ স্টেজ থেকে, যখন ম্যাচিওর স্পার্মাটোজোয়া তৈরি হয়, সেটার নারিশমেন্টের ক্ষেত্রে দিস মাশরুম গ্ল্যান্ড প্লেজ এ কি রোল। ইট প্রডিউসেস অর সিক্রেটস সার্টেন ইম্পর্টেন্ট এনজাইমস অর নিউট্রিশিয়াস এলিমেন্ট দ্যাট অ্যাকচুয়ালি নারিশ দি স্পার্ম to become in the mature form. Okay. Aristotle's lantern in one kind of organ that is present in different ইকানোডাম অ্যানিমালস। কিছু ইকানোডাম প্রাণী আছে যাদের এই অ্যারিস্টোটল লন্ঠনটা আছে, যেটা তাদের ডাইজেস্টিভ ফাংশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম ফাংশনে সাহায্য করে, এটা ইকানোডামের একটা পার্ট। আর কি আছে, পিটুইটারি ফিশ, পিটুইটারি গ্ল্যান্ড সলিউবল ইন ওয়াটার, হাউ টু কালেক্ট ইট। পিটুইটারি গ্ল্যান্ড যখন আমরা কাটি, পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট কিভাবে করবেন? কালেক্ট করবেন আমি বললাম তো, মাথার যে শক্ত বনি স্ট্রাকচারটা আছে সেই পার্টটাকে আমরা আস্তে আস্তে কাটতে হয়, দেন দুটো এন্ড যেটা থাকে পিটুইটারি সেটা কেটে দিয়ে উই নিড টু গেট দি পিটুইটারি গ্ল্যান্ড আউট ফ্রম দ্যাট চেম্বার। সেটাকে আউট করে আপনি ওয়াচ গ্লাসে আপনার নর্মাল স্যালাইন বা অন্য যে সলিউশনটা আপনার যে বাফার সলিউশন সেইখানে আপনি রেখে দিয়ে সেটাকে সেটাকে দেখানো হয়। ওকে। আর হচ্ছে ফাইলাম গুলো, কোন ফাইলাম গুলো পড়বো? ফাইলাম যেগুলো মেনশন করা আছে আপনার সিলেবাসে, রিডিউস সিলেবাস অনুযায়ী যে সমস্ত ফাইলাম গুলো আছে, ইউ নিড টু স্টাডি অল দোজ ফাইলামস কেয়ারফুলি। All the phylum that are mentioned in your reduced syllabus that is uploaded on the NSOE website, you just need to go through all those phylums and all the questions will come from that part only. Those phylums that are excluded in this year for the exams, you don't need to study all those things. Okay, so I think we are good to close. Thank you so much. ভালো করে পড়াশোনা করুন সবাই। থ্যাংক ইউ। সায়ন বাবু, স্যার সময় শেষ আজকে।